মিথ্যা কথা বলে মানুষকে মানে মানুষের ভোট নিয়ে নিতে পারেন, ভোট চুরি করতে পারেন। এগুলো আপনার গুণ, আপনি মিথ্যা কথা বলতে পারেন, অসাধারণ মিথ্যা কথা বলতে পারেন, মিথ্যা কথাটাকে এমন ভাবে প্রজেক্ট করেন যাতে সত্য বলছেন। তাহলে এগুলো আপনার গুণ। আমি চাই বা না চাই, এটা মমতা ব্যানার্জির গুণ যে মমতা ব্যানার্জি অসাধারণ মিথ্যা কথা বলতে পারেন, মমতা ব্যানার্জি অসাধারণ দুর্নীতি করতে পারে, এটা মমতা ব্যানার্জির মানে আপনি গুণ হিসেবে ধরলেন গুণ, আপনি বদগুণ হিসেবে ধরলে বদগুণ, ওনার এটা আছে। চিত্তরঞ্জন মন্ডল তিনি প্রাক্তন চেয়ারম্যান এসএসসি, তিনি বলছেন যে চাপ ছিল আমার ওই পার্থবাবু এবং বকুল রায়, দুটো নাম গুরুত্বপূর্ণ উনি উল্লেখ করেছেন। কি চাপ? ঊর্ধ্ব চাপ, নিম্ন চাপ, কি চাপ? দেখুন, চিত্তবাবুই সব থেকে ভালো বলতে পারবেন কি চাপ ছিল, কিন্তু আমরা একটা অ্যাজিউম করতে পারছি আসলে চাপটা কি ছিল। আর চিত্তবাবু যদি ঠিকঠাক করে চাপ নিতে পারতেন তাহলে উনি আবার অন্য চাপ খেতেন আর কি, যে চাপ মানিক ভট্টাচার্যরা খেয়েছে আর কি। এবং যারা চাপ নিতে পেরেছেন, যারা নিতে পেরেছেন তারা বেশ অনেক বছর টিকেও গেছেন, যেমন মানিক ভট্টাচার্য অনেকদিন টিকে গেছেন, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তিনি প্রেসিডেন্ট হিসেবে অনেকদিন টিকে ছিলেন, মানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন প্রায় সঙ্গে সঙ্গে হয়েছেন। তারপরে মাঝে তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়েছেন, সেই সময় বোর্ড থেকে সরে গিয়ে আবার এমএলএ হয়ে আবার ফিরে এসছেন স্বমহিমায়, মানে ভোটে দাঁড়ানোর সময় একটু সময়কালের জন্য ছিলেন না। বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল। আর প্রাইমারিতে মোটামুটি যা যা করেছে সেটা বুঝতেই পারছেন। আর এসএসসির ক্ষেত্রে এই চিত্তরঞ্জন বাবু চাপ নিতে পারেননি, তিনি সেখান থেকে রিলিজ চেয়েছেন, তিনি সেখান থেকে সরে এসছেন, তারপরে যারা চাপ নিয়েছেন তারা পরবর্তীতে চাপ খেয়েছেন। আপনার কি মনে হয় যে কতগুলো হুলিগান এই যে শিক্ষার মতন একটা পেশাকে নষ্ট করলো? দেখুন, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা জায়গা ছিল, পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, কিন্তু সেই শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রটা নষ্ট করেছে বিশেষ করে এই, আপনি বলতে পারেন যে এই যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এই যে শিক্ষাঙ্গনে অশিক্ষকদের, মানে যে শিক্ষার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয় তাদের অনুপ্রবেশের ফলে, আপনি যেভাবে দেখুন না কেন, দেখুন এই শিক্ষা তো একটা মানে পশ্চিমবঙ্গের এই যে শিক্ষা ব্যবস্থা একটা বিবর্তনের মধ্য দিয়ে গেছে। প্রথমে শিক্ষা ব্যবস্থাটা মূলত ওই রাজা রাজরা, জমিদার এদের দ্বারা পরিচালিত হতো। তাদের একটা স্কুল খুলে দিত, সেখানে শিক্ষক নিয়োগ করতো, ছাত্রছাত্রীদের বেতনেই শিক্ষকরা প্রতিপালিত হতো, বৈতনিক শিক্ষা ব্যবস্থা যাকে বলা হয়। তারপরে সেই বৈতনিক শিক্ষা ব্যবস্থাটাকে অবৈতনিক করা হলো, অর্থাৎ রাজ্য সরকার তারা এই শিক্ষার যে খরচ সেটা নিজের কাঁধে নিয়ে নিলেন। এরপরে শিক্ষকদের যে আর্থিক দুরবস্থা ছিল, বেতনের স্বল্পতা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে শিক্ষকদের একটা সম্মানজনক পেশা হিসেবে শিক্ষকতার পেশাকে উপস্থাপিত করা হলো গোটা পশ্চিমবঙ্গে। এবং এটা একটা মূলত বলা চলে যে বামফ্রন্ট সরকারের আমলেই এটা ঘটেছে। বিশেষ করে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, আপনাদের মনে থাকবে এক সময় বয়স্ক মানুষদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, আমার মনে আছে ছোটবেলায় আমরা দেখতাম বয়স্ক মানুষরা রীতিমতো ওই গ্রামের দিকে হারিকেন নিয়ে তারা পড়াশোনা করতে যেত, মানে ওই সাক্ষরতা মিশন, এতে সাক্ষরতা মিশন মানে কেন্দ্রীয় প্রকল্প, কিন্তু মানে মূলত সকল বয়সের শিক্ষা, এবং মূলত এটা একটা অনেকটা বলতে পারেন আন্দোলনের রূপ পেয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে শিক্ষা সম্পর্কে সকল মানুষের একটা আগ্রহ তৈরি করা, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের মানে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের আগ্রহ তৈরি হলো, সরকারি ব্যবস্থার উপর মানুষ ডিপেন্ডেন্ট হলো, সরকারি শিক্ষা ব্যবস্থা খুব সুন্দরভাবে তৈরি হলো। এবং আপনাদের মনে থাকবে যখন এই ধরুন এই স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যম দিয়ে শিক্ষক নিয়োগ হতো তখন একটা অভিযোগ থাকতো, সেই অভিযোগ দূরীকরণের জন্য স্কুল সার্ভিস কমিশনের অবতারণা, এবং 1997 সালে আইনের মাধ্যম দিয়ে 1998 সাল থেকে তার যাত্রা শুরু হলো। কিন্তু সেই যাত্রাটা ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে। যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট পেতেন তারা খুব গর্বের সঙ্গে বলতেন আমরা এসএসসির মাধ্যম দিয়ে এসেছি। আর আজকে এসএসসির মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট পেলে, যদি কেউ বলে আমি এসএসসির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, লোকে জিজ্ঞাসা করবে কত দিলে, এই জায়গায় দাঁড় করিয়েছেন। দেখুন, যে স্কুল সার্ভিস কমিশনের মানে কাজ ছিল মেরিট ওয়াইজ
তালিকা তৈরি করা, আজকে সেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেখা যায় সেই তালিকা যে কোন শিক্ষকদের চাকরি বাতিল হবে, কোন শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে, কারণ ওরা যারা টেন্টেড ক্যান্ডিডেট ওদের টাকা ফেরত দিতে হবে। মামলাটি খুব শীঘ্রই আসবে, অলরেডি রায় হয়ে গেছে, কন্টেম্প মামলা শেয়ারিং হবে খুব শীঘ্র। আমি এই অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানোর ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবদান, সেটা ভারতবর্ষে খুব কম মুখ্যমন্ত্রী সেই অবদান রয়ে গেছে, যে শিক্ষা ব্যবস্থাকে যে এতটা দুরবস্থায় নিয়ে যাওয়া যেতে পারে। একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি, শিক্ষাঙ্গনে মানে যে গণতান্ত্রিক কাঠামোগুলো ছিল সেই কাঠামোগুলোকে ভেঙে দেওয়া। উদাহরণ হিসেবে দিই, যেমন ধরুন আমি কয়েকদিন আগেই মামলা করে সেই নির্দেশ পেয়েছি, এবং সেই মামলায় আমি অনেক দিন থেকে বলে আসছি যে গোটা পশ্চিমবঙ্গে কোনো ডিপিএসসি নেই। মানে এই যে জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা সংসদ, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973-র মধ্যে ওরা নির্দিষ্ট প্রভিশন রয়েছে, সেকশন 37 ওয়াইজ ডিপিএসসি কনস্টিটিউট করতে হবে। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সেটা কনস্টিটিউটই করা হলো না, ভোট করা হলো না। মানে এই যে টিচারদের মধ্যে সেই জেলার যারা শিক্ষকতা করেন তাদের মধ্য থেকে নির্বাচিত সদস্যরা ডিপিএসসির মেম্বার হন, জেলা পরিষদের সদস্যরা ডিপিএসসির মেম্বার হন, পঞ্চায়েত সমিতির সদস্যরা ডিপিএসসির মেম্বার হন, কাউন্সিলররা ডিপিএসসির মেম্বার হন, এমএলএরা ডিপিএসসির মেম্বার হন। ফলে একটা কি হয়, একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হয়। এবার সেখানে কি তার মাধ্যম দিয়ে যদি আমি দুর্নীতি করতে চান, 5টা খারাপ লোক থাকলেও 2টো ভালো লোকও থাকবে, সে অবজেকশন দেবে, সে বলবে অমুকের ছেলে তো টেট পাস করেনি, আমি তো চিনি। এইটা যাতে না হয় সেই জন্য কি করলেন, এই ডিপিএসসিটাই ডিফাঙ্ক্ট করে দিলেন। বোর্ডে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য, তার হাতে সর্বোচ্চ ক্ষমতা তুলে দিলেন। ডিপিএসসি সবগুলোকে ডিফাঙ্ক করে দিয়ে তার মাথায় একজনকে চেয়ারম্যান বসিয়ে দিলেন। চেয়ারম্যানরা বেশিরভাগ ক্ষেত্রেই হলো তৃণমূল কংগ্রেসের এমএলএ বা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা। খোঁজ নিয়ে দেখুন, আমাকে পাঠিয়েছে এই কাছের এক জেলার চেয়ারম্যানের বাগান বাড়ি। তিনি একজন শিক্ষক, সামান্য শিক্ষক, মানে আমি শিক্ষকের মানে তার তো একটা বেতনের স্বল্পতা রয়েছে, বাড়িতে নাকি লিফট রয়েছে, নীলবাতি গাড়িতে ঘুরে বেড়ায়, প্রতিদিন সন্ধ্যাবেলায় নাকি আয়োজন করে, ও সেই আয়োজনে শুনেছি অনেক নীলবাতির গাড়ি যায়। ফলে এই ব্যবস্থা হয়, এই ব্যবস্থা যদি প্রাথমিক শিক্ষা সংসদের চেহারা হয় একটি জেলার, আর একটি জেলায় মানে তৃণমূল কংগ্রেসেরই এক নেতা চিঠি দিচ্ছে সেই শিক্ষা সংসদের চেয়ারম্যান হবে তার সম্পর্কে, যে ও তো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে টাকা তুলেছিল এবং একসময় ওকে গাছে বেঁধে মেরেছিল। কিন্তু ও এতদিন পরে মুখ খুললেন কেন, মানে আপনার আমার সেই সময় মুখ খুলতে পারতেন, হয়তো তিনি হয়তো সেই সময় সাহস করে উঠতে পারেননি, আমি সেটা তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। সেই সময় পরিস্থিতি হয়তো ছিল না, তিনি মনে করেছিলেন যে সেই সময় হয়তো মুখ খুললে হয়তো তিনি বিপদে পড়বেন, হোয়াটসএভার তিনি ছেড়ে দিয়ে এসছেন, তিনি ভালো মানুষ হিসেবে হয়তো ছেড়ে দিয়ে এসছেন। শেষ প্রশ্ন করবো, প্রাথমিকে কি আরো বড় দুর্নীতি হতে চলেছে? প্রাথমিকে তো দেখুন ওই যে শিক্ষা সংসদ মানে ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল না থাকার ফলে আপনি যদি বলতে পারেন যে তারাই মূলত মূল কাজগুলো করে, মানে সে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে টিচার্সদের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ট্রান্সফার, এই যে আমি বলেছি ট্রান্সফার দুর্নীতি, আপনি খোঁজ নিয়ে দেখুন। এই যে ট্রান্সফার করে 1.5 লাখ থেকে 3 লাখ একদম রেট বেঁধে দিয়েছে এই জেলাগুলোতে, ট্রান্সফারের মাধ্যম দিয়ে টাকা তুলছে বাজার থেকে। দেখুন শিক্ষকরা যাবেন কোথায়, জানেন না সবটাই জানেন, আমার ধারণা সবটাই জানেন তিনি। তিনি জেনেও চুপচাপ বসে আছেন একটাই কারণে, তার কারণ তিনি এটা ভালো করে জানেন যে তার দলকে আদর্শের জন্য তো করতে আসে না, দুটো টাকা ইনকাম করার জন্যই করতে আসে। ফলে সেখান থেকে টাকা ইনকাম হলে মানে সেক্ষেত্রে দলটার অন্যান্যরাও তারা ভাগ পাবেন। মুখ্যমন্ত্রী তো বলছেন আমি 1 টাকা মাইনা নিই, 1 টাকা পারতাম আলিশান বাংলায় থাকতে, তালির বাড়িতে থাকি, মাইনাই নি না সরকারের থেকে, কবিতা গান লিখে চলে। বই লিখছেন না, ওনার বইগুলো কোথায় বিক্রি হয়? সরকারি লাইব্রেরি। নিজের ক্ষমতার অপব্যবহার করে বইগুলো বিক্রি করে, ওনার বই কেউ পড়বে? আপনি টাকা দিয়ে কিনে বই পড়বেন? মানে মমতা ব্যানার্জি, আমি আপনাকেই জিজ্ঞাসা করি, আপনি মমতা ব্যানার্জির বই কিনেছেন? আপনাকে যদি বলা হয় যে মমতা ব্যানার্জির বই কিনবেন, আপনি কিনবেন তেল মারা ছাড়া?
ওকে যে ওর সামনে যে ওর বই কেনে, তেল মেরে বই কেনে, ওর ছবির যে গুণগান করে তেল মেরে করে। আপনিও বোঝেন আমিও বুঝি, তেল মারার জন্য বলে। ওর কবিতাকে পড়বে? পয়সা দিয়ে কিনে মমতা ব্যানার্জির কবিতাকে পড়বে? খুলে দেখুন, দেখুন সকল মানুষের সবকিছু আসে না। আমি যদি বলি আমি কালকে দারুণ ফুটবল খেলে, আমি দেশের সেরা ফুটবলার, সবার কি ফুটবল খেলা আসে নাকি? আমি ফুটবল দেখতে পছন্দ করতে পারি, আমি ক্রিকেট দেখতে পছন্দ করতে পারি, নট নেসেসারি যে আমাকে ক্রিকেটারই মানে প্রতিপন্ন করতে হবে, নিজেকে ক্রিকেটার হিসেবে দেখাতে হবে, তাই না? সব মানুষের সব গুণ থাকে না। আপনি ভালো রাজনীতি করতে পারেন, আপনি মানুষের পালস বোঝেন ভালো, এ নিয়ে তো কেউ সন্দেহ করছে না। আপনি মিথ্যা কথা বলে মানুষকে মানে মানুষের ভোট নিয়ে নিতে পারেন, ভোট চুরি করতে পারেন, এগুলো আপনার গুণ। আপনি মিথ্যা কথা বলতে পারেন, অসাধারণ মিথ্যা কথা বলতে পারেন, মিথ্যা কথাটাকে এমন ভাবে প্রজেক্ট করেন যাতে সত্য বলছেন, তাহলে এগুলো আপনার গুণ। আমি চাই বা না চাই, এটা মমতা ব্যানার্জির গুণ যে মমতা ব্যানার্জি অসাধারণ মিথ্যা কথা বলতে পারেন, মমতা ব্যানার্জি অসাধারণ দুর্নীতি করতে পারে, এটা মমতা ব্যানার্জির মানে আপনি গুণ হিসেবে ধরলেন গুণ, আপনি বদগুণ হিসেবে ধরলে বদগুণ, ওনার এটা আছে। এবার ধরুন এই মানুষগুলো এই বদগুণ বা গুণ যাই বলুন না কেন, এর ফলে কি হয়েছে, বাংলার মানুষ সাফার করেছে। এবং দুর্ভাগ্য কি বলুন তো, দুর্ভাগ্য হচ্ছে এটাই, মমতা ব্যানার্জি তিনি একদিকে বলছেন যে আমি মাইনে নিই না, তার সংসার কি করে চলছে প্রথম কথা। দ্বিতীয় কথা, তার পরিবারের ওই যে উনি যে বাড়িতে ওনার অ্যাড্রেস দেন, আপনি ভোটার লিস্ট মিলিয়ে ওই অ্যাড্রেসে যাদের যাদের মানে নাম আছে, ভোটার লিস্ট মিলিয়ে, আমি অন্য কিছু বলছি না, ভোটার লিস্ট মিলিয়ে তাদের সম্পদের পরিমাণটা আপনি ক্যালকুলেশন করবেন, মানে ওনার বাড়ির অ্যাড্রেসে যাদের অ্যাড্রেস রয়েছে তাদের সম্পদের পরিমাণ কত, তিনটে রাস্তার উপরে কতগুলো প্লট রয়েছে, 2011 সালের আগে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পদ কত, 2011 সালের পরে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পদ কত। আপনি এই যে, আমি প্রতিদিন আসি ওই বাড়ির সামনে, এই যে বিরাট আলিশান বাড়ি সব ওই করেছে, পেলো কোথায় এইসব সমস্ত পয়সা? দেখুন, মানুষকে বোকা বানাতে পারেন আপনি, কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায়, সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। কিছু মানুষের জন্য, কিছু মানুষের সময়ের জন্য বোকা বানিয়েছেন এবং সফল হয়েছেন, সেই জন্যই আপনি ক্ষমতায় আছেন। কিন্তু মানুষকে বোকা বানানোর ভাবার কোনো কারণ নেই যে মানুষ সর্বদা বোকা হয়ে থেকে যাবে। এর ফল মানে অত্যন্ত খারাপ হয়। তার কারণ আপনি দেখুন, মানে আমাদের এই এশীয় দেশগুলোতে আপনি যদি রিসেন্ট ট্রেন্ড দেখেন, এশীয় দেশগুলোর ট্রেন্ড কিন্তু অন্য কথা বলছে। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই মানুষগুলো খুব সহজ সরল মানুষ, পাশ্চাত্য দেশগুলোর মতো নয়। এই মানুষ সহজ সরল মানুষ, সহজভাবে আপনাকে বিশ্বাস করে। দেখুন এই যে গণতন্ত্র বলি, গণতন্ত্রের তো কিছু মানুষ বেনিফিশিয়ারি রয়েছে। গণতন্ত্রের বেনিফিশিয়ারি কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, নরেন্দ্র মোদীর মতো মানুষ, অমিত শাহের মতো মানুষ, বা পার্থ চ্যাটার্জিদের মতো মানুষেরা, বা ধরুন ওই অরব বিশ্বাস, ববি হাকিম, যারাই রয়েছে, তারা হচ্ছে গণতন্ত্রের বেনিফিশিয়ারি। আপনিও পরিশ্রম করে উপার্জন করেন, আমিও পরিশ্রম করে উপার্জন করি, আমরা আমাদের পরিশ্রম করা উপার্জিত অর্থের একটা অংশ ট্যাক্সের আকারে সরকারকে দিই। আর এটা ভাবার কোনো কারণ নেই যে মানে শুধুমাত্র যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন অর্থাৎ প্রত্যক্ষ কর দিচ্ছেন তারাই শুধুমাত্র ট্যাক্স দেন, প্রতিটি মানুষ ট্যাক্স দেন। আপনি এই জামাটা কিনেছেন, আপনি তখন একটা অংশ সরকারকে অপ্রত্যক্ষ কর হিসেবে সরকারকে দিয়েছেন। একজন ভিখিরি তিনি যখন ভিক্ষাপাত্র কেনেন, তিনিও অপ্রত্যক্ষ কর হিসেবে ইনডিরেক্ট ট্যাক্স হিসেবে সরকারকে একটা অংশ দেন। অর্থাৎ ভিখারির ভিক্ষাপাত্রের একটি অংশ মমতা ব্যানার্জির গাড়ির তেল কেনার জন্য ব্যবহৃত হয়, বা ভিখারির ভিক্ষাপাত্রের ট্যাক্সের খুব ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ হলেও নরেন্দ্র মোদীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য তেল কেনার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ সে ভিখারির ভিক্ষাপাত্র থেকে নিয়ে এরা খায়, খুব পরিষ্কার কথা। ভিখারির ভিক্ষাপাত্রের টাকাও মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী খায়, কিন্তু তারা সেই ভিখারিটাকে ভিখারি রেখে দেন, ভিখারির ভিক্ষাপাত্রের টাকা মেরে খায়, কিন্তু তারা বড় বড় বাতেলা মারবে যে আমরা করে দিচ্ছি, এসব স্টেজে বসে বাতেলা মারে না, তুমি ইনকাম করে করে দিচ্ছ,
ভিখারির ভিক্ষাপাত্র থেকে ট্যাক্স হিসেবে যায় সেখান থেকে খাও। আর বড় বড় বাতেলা, বাতেলা বন্ধ করো, ভিখারির ভিক্ষাপাত্রের টাকা মেরে খাচ্ছ, এই মেরে খাওয়া বন্ধ করো।